দুপুর 1টার ঠিক আগ মুহূর্তে প্রশিক্ষণের জন্য আকাশে উড্ডয়ন করেন লেফটেন্যান্ট তকির। এয়ারপোর্ট থেকে বিমানটি উড্ডয়নের পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটি নিচের দিকে আশ্রয় পড়তে থাকে। তখন পাইলট বিমানটিকে উপরে ওঠানোর জন্য চেষ্টা চালাতে থাকে, কিন্তু নির্মাণাধীন একটি ভবনের রডের সাথে সংঘর্ষ লেগে বিমানটিতে আগুন ধরে যায়। পরে বিমানটা ওইদিকে তাইছে আইয়া করছে যে রড বাড়তি আছে না, এই রডের লগে বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার সাথে সাথে তখন পাইলট তার সর্বোচ্চ গতি দিয়ে বিমানটি উপরে তুলতে ব্যর্থ হয়ে স্কুলের উপর আছড়ে পড়ে। এখানে ছিল গলার আগুনটা এদিক থেকে পাইয়া উঠে আর বেশটা ফিরে গেছে। আমার বন্ধু ছিল শামীম, ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে, তো ওনাকে শুধু একটা সাউন্ড করছে, আমার ছেলের নাম নিলয়, তো নিলয় আমাকে বাঁচা। তো আমার ছেলে এখন বলতেছে আব্বু অবুতে বাঁচে বেঁচে নেই আব্বু, ওর একটু খবর না, ও কেমন আছে। নিতে আসতে বলে আমি নিতে আসি, আজকে শেষ তার রিক্সা নামাইতে যাই তখন আমি সব মারে নিয়ে যাবে। আমি ঠিক আছে আমি আসবো, এরপরে আর মেয়েটারে না খাওয়া দিলে নিজে হাতে খাওয়াই দেই। কালকে রাইতে আমি শেষ খাওয়াই দিছি। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নিবে? কলেজ নিবে নাকি সরকার নিবে নাকি বিমান বাহিনী নিবে? জায়গায় এই ছেলেগুলো একের পর এক মারা যাচ্ছে এই ট্রেনিং বিমানের এই ফল্টের কারণে। বাংলাদেশে তো আসলে ওই সংস্কৃতি নাই, কে পদত্যাগ করবে বলেন তো? আজকে করা উচিত তো কারো। আজ আমাদের সমগ্র জাতি একসাথে হয়ে প্রশ্ন তুলতে হবে, এই বুড়ো F-7 BGI ফাইটার বিমানগুলো আর কতদিন? উত্তরার ঘটনার মতো আর কত ঘটনা ঘটলে, প্রশিক্ষণে গিয়ে আর কত পাইলট মারা গেলে, ক্লাস চলাকালীন আচমকা শিক্ষার্থীদের মাথার উপর বিস্ফোরণ হয়ে আর কত শিক্ষার্থী আহত নিহত হলে দেশের নীতি নির্ধারকদের ঘুম ভাঙবে? এই মৃত্যু আমাদের প্রতিটা নাগরিকদের সম্মিলিত ব্যর্থতা। আর যদি এই ব্যর্থতায় আমাদের হৃদয় না কাঁদে, তাহলে আরো শত শত তৌকিরের মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের এখনই সময় প্রতিবাদ করার, শুধু একবার নয় বারবার প্রতিবাদ করতে হবে, যতক্ষণ না আমাদের আকাশ নিরাপদ থাকবে, যতক্ষণ না আমাদের পাইলটরা নিরাপদ থাকবে, যতক্ষণ না আমাদের প্রতিটা নাগরিক নিরাপদ থাকবে। উত্তরায় যে ঘটনা ঘটলো এর দায় কার? কেন পুরনো আমলের ফাইটার বিমানগুলো জোড়াতালি দিয়ে চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে? চীন থেকে 16টি F-7 BGI ফাইটার বিমান আনা হয় বাংলাদেশে। মূলত বাংলাদেশে বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো এই বিমানগুলো। 60-এর দশকে MiG-21 এর উপর ভিত্তি করে এই বিমানগুলো তৈরি করা হয়েছিল। সাশ্রয়ী মূল্য, দ্রুত গতি এবং সহজে রক্ষণাবেক্ষণের জন্য বিমানগুলো বেশ জনপ্রিয় হলেও এর পুরনো প্রযুক্তি, যান্ত্রিক জটিলতার কারণে এই বিমানগুলো বেশ কিছু দুর্ঘটনার ইতিহাস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বিমানগুলো পরিবর্তন করে সময়ের সাথে সাথে আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশে নিয়ে আসা হয়নি? বিগত বছরগুলোতে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কি এর দায় এড়াতে পারবে? দীর্ঘ 16 বছর একটানা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকায় বাংলাদেশের সকল স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়ে। সেই তালিকা থেকে বাদ পড়েনি বিমান বাহিনীও। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ছিলেন শেখ আব্দুল হান্নান, যিনি শেখ হাসিনার আত্মীয় বলে জানা যায়। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 3 বছরে বিমান বাহিনীর বাজেট থেকে 3000 কোটি টাকার দুর্নীতি করেন তিনি। সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় 4000 কোটি টাকা। 2021 থেকে 2024 পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় 12,000 কোটি টাকা। তিনি এই 3 বছরে প্রায় 3000 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, যা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। তিনি 18টি স্থাপনা যেটা ব্যবহার উপযোগী ছিল সেইগুলো ভেঙে শুধু দুর্নীতির প্রায়শে তিনি সেইটি নতুন বিল্ডিং করার ব্যবস্থা করেছেন। সেই বিল্ডিংগুলো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
বিমান বাহিনীর সমরাস্ত্র যুদ্ধ বিমান সহ বিভিন্ন উন্নত অবকাঠামোর জন্য সরকারের বাজেট থেকে এভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কারণে 60-এর দশকের বিমান দিয়ে ফাইট করতে হচ্ছে আমাদের আকাশ যোদ্ধাদের। আর এই দুর্নীতিবাজদের পুঁতে রাখা মরণ ফাঁদে একে একে মারা যাচ্ছে দেশের যোগ্য সন্তানরা। জায়গায় এই ছেলেগুলো একের পর এক মারা যাচ্ছে এই ট্রেনিং বিমানের এই ফল্টের কারণে। 1950 সালে ইট ওয়াজ এ সুপার বিমান, ঠিক আছে। 2025 এসে আপনি ওই বিমানের রেপ্লিকা এখনো মেইনটেইন করছেন না। রাফালের মতো বিমান এখন আকাশ থেকে ফেলে দিচ্ছে, সেই জায়গায় আপনি এখনো 1950 সালের বিমান দিয়ে পাইলটকে কি শেখাতে চাচ্ছেন? তবে আশ্চর্যের বিষয় হচ্ছে J7 F7 BGI এর মতো 60-এর দশকের মুড়ির টিন দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখতেন বাংলাদেশের বিমান বাহিনীকে বিশ্বমানের বিমান বাহিনী তৈরি করার। বাংলাদেশ বিমান বাহিনীকে আমরা উন্নত বিশ্বের বিমান বাহিনীর সমপর্যায়ে দেখতে চাই। উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর অনেকেই পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাকে যদি একটি ব্রেক ছাড়া গাড়ি দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এটা শতভাগ নিশ্চিত। এখন আসি উত্তরা বিমান দুর্ঘটনায় নিহত ফাইটার লেফটেন্যান্ট তৌকির পাইলট হিসেবে কেমন ছিলেন। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে F7 BGI মডেলের বিমানটি নিয়ে দুপুর 1টার ঠিক আগ মুহূর্তে প্রশিক্ষণের জন্য আকাশে উড্ডয়ন করেন লেফটেন্যান্ট তৌকির। এয়ারপোর্ট থেকে বিমানটি উড্ডয়নের পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটি নিচের দিকে আশ্রয় পড়তে থাকে। তখন পাইলট বিমানটিকে উপরে ওঠানোর জন্য চেষ্টা চালাতে থাকে, কিন্তু নির্মাণাধীন একটি ভবনের রডের সাথে সংঘর্ষ লেগে বিমানটিতে আগুন ধরে যায়। পরে বিমানটা ওইদিকে তাইছে, আইয়া করতে যে রড বাড়তি আছে না, এই রডের লগে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে এটার মধ্যে ধোঁয়া উঠতে আছে না, ধোঁয়া উঠতে এই যে ওয়ার্কার আছে না, এটা 200 গজ আইছে, আইয়া ওইখানে ভল্টি খাইছে বিমানটা। এই রডের মধ্যে বাড়ি খাওয়াতে বিমানটা এরকম হয়েছে, 200 গজ আই বিমানটা ভল্টি খাইছে, মানে বইরা ছিল একবারে। পাইলট তার সর্বোচ্চ গতি দিয়ে বিমানটি উপরে তুলতে ব্যর্থ হয়ে স্কুলের উপর আছড়ে পড়ে। বিমানটি আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে সেফ এক্সিট করার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির, কিন্তু ততক্ষণে বিমানটি স্কুলের ছাদে আছড়ে পড়ে। তখন পাইলট তৌকির একটি টিন সিটের ভবনের ছাদ ভেঙে মেঝেতে পড়েন। স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে? ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যে দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানোর চেষ্টা। আমি তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছি ওখানে পাইলট আছে। পরে তখন প্রায় 20 মিনিট হয়ে গেছে। আর ওইখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। পাইলট চেষ্টা করছে, শেষ পর্যন্ত চেষ্টা করছে এরকম একটা জায়গা যেন ধ্বংস না হয়। লেফটেন্যান্ট তৌকির আহমেদ বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন আরো আগে, যখন বিমান বাহিনীর বাজেট চুরি হয়েছিল, যখন 60-এর দশকের জড়জীর্ণ সেই বিমানগুলো দিয়ে তাদের ট্রেনিং করানো হচ্ছিল। 2013 সালে চীন থেকে 16টি F7 BGI বিমান আনে বাংলাদেশ। চীন থেকে 16টি নতুন F7 BGI বিমান আনার মাত্র 2 বছরের মধ্যে 2015 সালে বাংলাদেশের বিমান বাহিনীর একটি F7 BGI চট্টগ্রামের কাছে সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলট নিরাপদে এক্সিট করতে পারলেও সেই দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন ব্যর্থতাকে দায়ী করা হয়। এরপর 2018 সালের 24শে নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর ফায়ারিং জোনে বিমান বাহিনীর একটি F7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। দুর্ঘটনার কবলে পড়া F7 BGI বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে রসুলপুর ফায়ারিং রেঞ্জে পৌঁছানোর পর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয়। রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলাবর্ষণের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বাংলাদেশের বাইরে সম্প্রতি সময়ে পাকিস্তান, ইরান এবং চীনে এই বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঝুঁকিপূর্ণ হওয়ার সত্ত্বেও শুধুমাত্র ভারত এবং আমেরিকার আপত্তির কারণে এই বিমানগুলো পরিবর্তন করে বাংলাদেশে বিমান বাহিনীতে নতুন বিমান যুক্ত করা হয়নি। আমরা নিজেদেরকে উন্নত দেশ বলে দাবি করি, অথচ উন্নত দেশের মতো আমাদের দেশে ইমার্জেন্সি সার্ভিস, ফায়ার অ্যাম্বুলেন্স এবং পুলিশ চলাচলে আলাদা লেন এখনো চালু হয়নি। পাশাপাশি আগামী দিনে কোনো ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট, ভূমিকম্প, বন্যা, আগুন বা যে কোনো জাতীয় দুর্যোগকালে ওয়ার সিচুয়েশন ম্যানেজমেন্ট কন্ট্রোল বডি গঠন করা খুবই জরুরি এই মুহূর্তে। এরকম আর কোনো যেন মৃত্যু না হয়
এই প্রার্থনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।